বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায়, মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় নিরাপদে আছি, ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি ক্লাসে আমরা যে কথাটি বলে থাকি, এই মহামারীকালে তোমাদের পড়ালেখার মারাত্মক ক্ষতি সাধন হয়েছিল বা হচ্ছে, সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য সারাস্তি অনলাইন স্কুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সারাস্তি উপজেলা প্রশাসন একটি অনলাইন ক্লাসের আয়োজন করে, সারাস্তি অনলাইন স্কুল নামে পরিচিত, যেখানে তোমরা আত্ম উপজেলা বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ক্লাস পাবা। আমি ইতিমধ্যেই তোমাদেরকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে 3টি ক্লাস করেছি। আজকে আমি শেষ ক্লাসটি করব। যারা আমাদেরকে এই ক্লাস করার সুযোগ দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, সেই উপজেলা প্রশাসন সারাস্তির প্রতি আমি সবিনয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা আমার পূর্বের 3টি ক্লাস দেখেছ এবং বিভিন্ন কমেন্ট বক্সে আমি বিভিন্ন তথ্য পেয়েছি। সে আলোকে আমি আজকের ক্লাস আবার তৈরি করেছি বা করছি। আজকে আমরা এই অধ্যায়ের শেষ দিকের পাঠ নিয়ে কিছুটা আলোচনা করব। এই অধ্যায়ের শেষ দিকে আছে প্রথমেই বায়ুমণ্ডলীয় চাপ থেকে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়, যেটা সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে একটা প্রশ্ন আমি দিয়েছিলাম তোমাদেরকে বাড়িতে আজ। সেই টপিকসটা একটু আলোচনা করে আমি পরবর্তী টপিকসে চলে যাব। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় সাধারণত ব্যারোমিটারের সাহায্যে, এবং নরমালি বায়ু চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। তোমাদের পাঠ্য বইতে আছে, তোমরা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি শুধু। এই ব্যারোমিটারের পারদ চাপ যদি কোনো অঞ্চলে দেখা যাচ্ছে এই ব্যারোমিটারের পারদ চাপ ধীরে ধীরে কমতেছে, তাহলে বুঝতে হবে ওই অঞ্চলে বায়ুটা শূন্যতা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ছে। তাহলে ওই শূন্য জায়গা দখল করার জন্য চারপাশের বায়ু এসে এই জায়গাটা দখল করার জন্য একটু বাতাস বইবে, একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, যেটা দেখে আবহাওয়াবিদরা অগ্রিম আমাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। আর যদি এই ব্যারোমিটারের পারদ চাপ হঠাৎ করে কমে যায়, অনেক কমে গেছে, হঠাৎ করে কমে গেছে, তাহলে বুঝতে হবে যে অঞ্চলে বায়ু চাপটা কমে গেছে ওই অঞ্চলে বায়ু একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে ওই শূন্যস্থান দখল করার জন্য যার দিক থেকে বায়ু খুব সজোরে ওই অঞ্চলে আসবে, ওই স্থানটা দখল করার জন্য, তার মানে বোঝা যাচ্ছে ওই অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় বা ঝড় বাতাস বইবে, বৃষ্টিপাত হবে, বজ্রপাত হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি ওই ব্যারোমিটার পারদ চাপ 76 সেন্টিমিটার থেকে ধীরে 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 উপরে উঠতে থাকে, তাহলে বুঝতে হবে ওই অঞ্চলের বায়ুর পরিমাণ বেশি আছে এবং বায়ু অত্যন্ত শুষ্ক, জলীয় বাষ্পের পরিমাণ কম, অর্থাৎ মেঘ বৃষ্টি বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হচ্ছে যদি ব্যারোমিটার বায়ু চাপ আস্তে বাড়তে থাকে। এই হচ্ছে আমার বায়ুচাপ থেকে বায়ুমণ্ডলীয় চাপ থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কিছু সম্ভাবনা তথ্য। আজকে আমরা আলোচনা করব প্যাসকেল সূত্র। প্যাসকেল সূত্র আমি সূত্র বোর্ডে লিখছি, খেয়াল করে তোমরা। কোন আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের চাপ প্রয়োগ করলে পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে
তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা প্যাসকেল সূত্র। এটা দেখি কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা মনে করেন একটা বেলুনের মধ্যে আমি তরল নিলাম, এটা এই বেলুনে অসংখ্য ছিদ্র রয়েছে, অসংখ্য ছিদ্র রয়েছে, তরল নিলাম। এখন প্রত্যেকটা ছিদ্রের ক্ষেত্রফল মনে করা একই। এখন এই বেলুনের ক্ষুদ্র অংশে যদি আমি চাপ প্রয়োগ করি, সেই চাপটা আমি একটা অংশে চাপ প্রয়োগ করলাম, সেই চাপটা কিন্তু তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ প্রত্যেকটা ছিদ্র দিয়ে সমানভাবে তরল বের হবে। এই কথাটাই প্যাসকেল বুঝাতে চেয়েছেন যে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে ক্ষুদ্রতম অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং সেই চাপটা তরল বা বায়বীয় পদার্থ পাত্র সংলগ্ন পাত্রকে লম্বভাবে এই চাপে লম্বভাবে ক্রিয়া করে। প্যাসকেলের সূত্র। এরপরে আছে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতিটা হচ্ছে কোনো আবদ্ধ তরলের ক্ষুদ্রতম অংশে যদি বল প্রয়োগ করি, এই বলটা তার অন্য পিস্টনে দেখা যায় সে বলটা অনেক গুণ বেড়ে যায়। ক্ষুদ্র অংশ বল প্রয়োগ করার কারণে অপর অংশে তার বলটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু বল, এটা মূলত বল বৃদ্ধিকরণ নীতি। এটার একটা গাণিতিক সূত্র আছে, যে সূত্রের সাহায্যে অনেক ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তোমরা অতীতের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো দিকে তাকালে দেখবে যে এই চিত্র দিয়ে সাধারণত প্রশ্নটা দিয়ে থাকে। এই চিত্র সাহায্যে বিভিন্ন প্রতীকের মানগুলো দিয়ে থাকে। সূত্রটা কি দেখো, এটা একটা পিস্টন যার ক্ষেত্রফল A1, এটা একটা পিস্টন, বড় পিস্টন যার ক্ষেত্রফল A2। তো এই ছোট পিস্টনে এটার মধ্যে বল প্রযুক্ত হয়, বল দেওয়া হয়, এখন দিলে এখানে তরল আছে তো এখানে অনুভূত হয় বলটা, এটা উপর দিকে, এটা অনুভূত বল। এই বলটা অনেক গুণ বেশি অনুভূত হয়। খেয়াল করো, আমরা চাপের সূত্রের মধ্যে দেখেছিলাম P1 সমান F1/A1, মানে P সমান F/A, এখানে 1 এর জন্য আমি 1 দিয়ে করছি। খেয়াল করো, A1 ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F1, A1 ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F1, তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F1/A1, এটাই তো আমার P1 চাপ। তাহলে এখানে F1 বল প্রয়োগ করার কারণে এখানে চাপটা হচ্ছে এটা P1, এই চাপটা এসে এখানে অনুভূত হচ্ছে। এই চাপটা P1, এই P1 চাপটা এই A2 এর মধ্যে অনুভূত হচ্ছে চাপ। তাহলে এই A2 এর মধ্যে অনুভূত বল কত? অনুভূত বল আমরা কি ধরছি? F2। এই সূত্র থেকে কি দাঁড়ায়? P সমান F/A, সূত্র থেকে F সমান কি দাঁড়ায়? pA। তাহলে এই পিস্টনে যদি আমরা অনুভূত বল বাইর করি, অনুভূত বল যদি আমি F2 ধরে থাকি, F2 সমান কি? P1, এখানে অনুভূত বল হচ্ছে P1 আর এটা কি? ক্ষেত্রফল কি? A2। এই সূত্রের সাহায্যে F=PA, তাহলে এখানে অনুভূত বল F2 সমান P1/A1 বা F2 সমান P1 এর মান F1/A1, F1/A1 ইনটু A2। তাহলে খেয়াল করো, বড় পিস্টনের অনুভূত বলটা বের করার জন্য চাপকে ওই পিস্টনের ক্ষেত্রফল দ্বারা গুণ করতে হবে। তার মানে এখানে অনুভূত বলটা তত গুণ বেড়ে যাবে। কত গুণ? সেটা নির্ভর করবে ক্ষেত্রফলের উপরে। ক্ষেত্রফল যত বড় বেশি হবে, অনুভূত বলটা তত বেশি হবে। তুমি চাপ বল এখানে যাই দাও না কেন, এই বড় পিস্টন যত বড় হবে অনুভূত বলের পরিমাণ তত বেশি হবে। এই সূত্রটা তোমাদের বইতে রয়েছে। এই সূত্রের সাহায্যে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। তো এটা সহজ প্রশ্ন, তোমরা অতীতের
বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে, একদম সহজ। অনুভূত প্রযুক্ত বল দেওয়া থাকবে, এখানে ক্ষেত্রফল A1 এর মান অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে এখানে এটা যেহেতু পিস্টন, এটা বৃত্তাকার, অনেক ক্ষেত্রে আর এর মান দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে ডি দেওয়া থাকে। যদি আর দেওয়া থাকে তাহলে পিস্টনের ব্যাসার্ধ আর, যদি ডি দেওয়া থাকে তাহলে পিস্টনের ব্যাস আর। তো পিস্টন যদি বৃত্তাকার, ক্ষেত্রফল বাইরে থেকে ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করে নিব। এই পিস্টনের ক্ষেত্রে একই অবস্থা। এবার প্রযুক্ত বল দেওয়া আছে, দেওয়া থাকবে, এখানে অনুভূত বল বের করতে হবে, শুধু মানগুলো বসাই দেবে, একদম সহজ। কয়েকটা অতীতে গত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, একদম সহজ আছে। এরপর আমাদের আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা সেটা হচ্ছে, মনে করো একটা রাবার দেখছি তো আমরা, রাবার টান দিলে বড় হয়, এরকম একটা রাবার টেনে আমি লম্বা করলাম, বড় করলাম। এখন কি হবে, আমি এখানে বল প্রয়োগ করার কারণে দুই দিকে টান দিলাম, রাবারটা বড় হয়ে গেল। আবার যদি ছেড়ে দেই আবার কি হবে, আবার আগের মতো হয়ে যাবে। তাহলে কি করলাম, বল প্রয়োগ করার কারণে তার বিক্রিয়া, তার আকার এবং আকৃতির পরিবর্তন ঘটছে, তার দৈর্ঘ্যের, আকার, আকৃতির, আয়তন পরিবর্তন করছে। আবার যখন বল আমি কি করছি, অপসারণ করছি, সরিয়ে ফেলছি, তখন সে পূর্ব অবস্থায় ফেরত আসছে। এই জাতীয় বস্তুগুলোই আমার স্থিতিস্থাপক বস্তু। আর এই ঘটনাটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা সংজ্ঞা কি দিতে পারি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটি আকার আকৃতির পরিবর্তন ঘটে, কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির আকার আকৃতির পরিবর্তন ঘটে, এবং বল অপসারণ করলে যদি বস্তুটি পূর্বের অবস্থায় ফেরত আসে, তাহলে সেই ঘটনাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আমরা প্রয়োজনে ভিডিওটি টেনে টেনে সংজ্ঞাটা লিখে নিব। আর এই ধরনের বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। ঘটনাটা স্থিতিস্থাপকতা, আর বস্তুগুলো স্থিতিস্থাপক বস্তু, যেগুলি বল প্রয়োগ করলে আকার আকৃতি পরিবর্তন ঘটে, কিন্তু বল অপসারণ করলে পুরো অবস্থায় ফেরত আসে। তারপরে আছে আবার বিকৃতি। বিকৃতি কাকে বলে? বিকৃতি মনে করো একটা বস্তুর দৈর্ঘ্য L0, এখন এটার মধ্যে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার কারণে তার দৈর্ঘ্য হয়ে গেছে L। তাহলে পরিবর্তন কতটুকু হচ্ছে, L0 মাইনাস L মাইনাস L0, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এই পরিবর্তনটা কতটুকুর মধ্যে হয়েছে, আগে দৈর্ঘ্য কত ছিল L0, L0 দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন করছে এতটুকু। তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, L মাইনাস L0 বাই L0, এটা একক দৈর্ঘ্যের পরিবর্তন। এই একক দৈর্ঘ্যের পরিবর্তন যেটা, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি বইতে সূত্রটা আছে, দেখবে তোমরা, কোন বস্তু একক দৈর্ঘ্যের বা একক আয়তনের, একক দৈর্ঘ্যের বা একক আয়তনের পরিবর্তনকেই তা বিকৃতি বলে। দৈর্ঘ্যের পরিবর্তন করতে পারে, আয়তনের পরিবর্তন করতে পারে। দৈর্ঘ্যের পরিবর্তন করলে সূত্রটা, আয়তনের পরিবর্তন করলে ভি আসবে, এর জায়গায় ভি আসবে, বিকৃতি। এবারে আমরা পীড়ন। এই জ্ঞানমূলক, এই সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যখন প্রশ্ন হয়, জ্ঞানমূলক প্রশ্নগুলো বেশিরভাগই আমার জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসে। তারপর সূত্রগুলো আমার সৃজনশীল বা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। পীড়ন, পীড়ন কি, যে রাবারটিকে, এই রাবারটিকে যখন আমি বল প্রয়োগ করলাম, এই রাবারটির উপর যখন আমি বল প্রয়োগ করলাম, তখন তার বিকৃতি, তার আকার আকৃতি পরিবর্তন ঘটেছে। এখন যখন বল অপসারণ করছে, তখন সে আবার পূর্ব অবস্থায় ফেরত আসবে। সে কেন আসলো পূর্ব অবস্থায় ফেরত, একটু নিজে চিন্তা করো। আমি যখন তাকে টান দিলাম, সে আবার টান দেওয়ার পরে সে কিন্তু তখন ওই বস্তুটার ভিতরে একটা অটোমেটিক একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়েছে। আমি তাকে টানি এইদিকে, সে আমাকে টানে এইদিকে, আমি টানি বাইরের দিকে, সে টানে ভিতরের দিকে। অর্থাৎ কোনো বস্তুর উপর, এই স্থিতিস্থাপক বস্তুগুলোর উপর যখন আমি বল প্রয়োগ করি, তখন তার ভিতরে অটোমেটিক একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়। কি বল? প্রতিরোধকারী বল সৃষ্টি হয়।
এই যে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধকারী উদ্যত প্রতিরোধকারী বলকে বলা হয় পীড়ন। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট বা উদ্যত প্রতিরোধকারী বলকে বলা হয় পীড়ন। অর্থাৎ বস্তুর ভিতরে যে প্রতিরোধকারী বলটা সৃষ্টি হয়, একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রতিরোধকারী বলটা সৃষ্টি হয়েছে সেটাই পীড়ন। এখন মনে করো এই ক্ষেত্রফলের উপর সৃষ্ট প্রতিরোধকারী বল হচ্ছে F। একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট এই বস্তুটার ক্ষেত্রফল যদি আমার A হয়, একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট প্রতিরোধকারী, তার ভিতরে একটা বল সৃষ্টি হয়েছে, সেই বলটা হচ্ছে F, প্রতিরোধকারী বল F। তাহলে একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট প্রতিরোধকারী বল F/A। একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট বা উদ্যত প্রতিরোধকারী বলটাই হচ্ছে পীড়ন, যেটাকে টেনশন বলা হয়। T সমান টেনশন, তোমাদের বইতে টেনশন বলা আছে, T সমান F/A, অর্থাৎ সৃষ্ট প্রতিরোধকারী বল পীড়ন। সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এরপরে আসে আমাদের হুকের সূত্র। বিজ্ঞানী রবার্ট হুক একটা সূত্র দিয়েছেন এই পীড়ন এবং বিকৃতি নিয়ে। বিজ্ঞানী রবার্ট হুক সূত্র দিয়েছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। দেখি পীড়ন বিকৃতি সমানুপাতিক, এখান থেকে আমরা কি বুঝতেছি? আমরা বিকৃতির সংজ্ঞা পেয়েছি, পীড়নের সংজ্ঞা পেয়েছি। বিকৃতি হচ্ছে একক দৈর্ঘ্য বা একক আয়তনের পরিবর্তন, আর পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট প্রতিরোধকারী বল। তাহলে এটা সমানুপাতিক, মানে বিকৃতি যত বেশি হবে, বস্তুর দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন যত বেশি হবে, পীড়ন তত, মানে তার ভিতরে উদ্যত বলটা তত বেশি হবে। এটা বাড়লে এটা বাড়বে। একটা কথা আছে স্থিতিস্থাপক সীমা। এটা কি স্থিতিস্থাপক সীমা? আমরা স্থিতিস্থাপক বস্তু জানলাম, স্থিতিস্থাপকতা জানলাম, স্থিতিস্থাপক সীমা কি? অর্থাৎ যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে যতটুকু সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সে আবার বল অপসারণ করলে পুরো অবস্থায় ফেরত আসবে, সেই সীমাটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ ওই সীমার বাইরে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে সে আর পূর্ব অবস্থায় ফেরত আসবে না, সে তার কিন্তু বিকৃতি দিকে যাবে, তার আকার পরিবর্তন, অর্থাৎ রাবারটা ছেড়ে যাবে, সে আগের অবস্থায় চলে আসবে না। তো যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সে আবার ওই বল অপসারণ করলে সে পূর্ব অবস্থা আসবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ওই সীমা পর্যন্ত বল প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার বাইরে গেলে আর হবে না, সীমার মধ্যে। কারণ সীমার বাইরে গেলে তো সে আগের অবস্থা ফেরত আসবে না, বস্তুটি বিকৃতি হিসাব করা যাবে না, বিকৃতি হিসাব না, পীড়ন হিসাব করা যাবে না, কারণ তার ভিতরে যে সূত্রটি বল তো ঠিক থাকবে না, সে তো তাতে বিকৃতি, তার তো আকার পরিবর্তন হয়ে গেছে। এই জন্য বলতে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক সূত্রটি। এবং সূত্রটা দেওয়া আছে টি সমান F/A। এই হচ্ছে আমাদের মোটামুটি এই 4টি ক্লাসের মাধ্যমে মোটামুটি আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টি নিয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 2-1টি সৃজনশীল নিয়েও আমি তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন বোর্ডের শুধু সৃজনশীল প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। যদি কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আমার ক্লাসের কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা।
সারাস্তে অনলাইন স্কুল পেজে গেলেও আমার ক্লাসগুলো পাবা, ফেসবুকে আমার পেজে ঢুকলেও তোমরা ক্লাসগুলো পাবা। তাছাড়া একটা ইউটিউব চ্যানেল SM আমজাদ হোসেন, SM আমজাদ হোসেন, এই চ্যানেলটি চার্জ করে এখানেও গেলেও আমার ক্লাসগুলো পাবা। যেখানে ক্লাসটা দেখে থাকো, যে কোনো সমস্যা, সুবিধা অসুবিধা, কোনো জিনিস বুঝতে অসুবিধা, বা এই অধ্যায়ের মধ্যে যদি আরও কোনো টপিকস বা কোনো পার্ট আমাকে আলোচনা করতে হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশনে আমাকে জানাবা, অথবা ফেসবুক মেসেঞ্জারে আমাকে আমার ইনবক্সে তোমরা মেসেজ দিয়ে জানাবা। আমি চেষ্টা করবো আবার পরবর্তীতে আরও ডিটেলস যদি তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার। এরপরে আমি চেষ্টা করব আবার তোমাদের রসায়নের কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার, অথবা পদার্থের আরও একটি নতুন অধ্যায় নিয়ে, বা কোনো অধ্যায়টি নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হবে, সেটা অবশ্যই আমাকে ইনবক্স অথবা কমেন্ট অপশনে যদি আমাকে জানিয়ে দাও, তাহলে আমার জন্য ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। অর্থাৎ কোন অধ্যায়টি তোমাদের জন্য আলোচনা করলে ভালো হবে, পদার্থবিজ্ঞান বই অথবা রসায়নের, সেটি আমাকে জানিয়ে দিলে আমি সেই অনুপাতে সামনে ক্লাসগুলো করার চেষ্টা করব। সবাই যে যেখানে আসো সেখানে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং নিরাপদে থাকবা, ঘরে থাকবা, এবং ঘরে বসে বসে যে বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলোর মধ্যে যেগুলো নিজেরা পড়তে পারলে, পড়ে বুঝতে পারবা মোটামুটি, সেই বিষয়গুলো তোমরা অন্তত এগিয়ে যাবা। বইয়ের পিছনে, পড়ালেখার পিছনে যথেষ্ট সময় তোমরা ব্যয় করবা, সে আশাবাদ ব্যক্ত করে সারাস্তে অনলাইন স্কুলের কলা কৌশলী যারা রয়েছেন সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।